হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে অ্যানিমে লাইভ অ্যাকশন মুভিটা এনেছি সেটার নাম হচ্ছে রিকি ও দ্য স্টোরি অফ রিকি। তো এটার মূলত মানগা থেকে এসেছে। তো মানগা রিলিজ পেয়েছিল হচ্ছে 1989 সালে, তারপর 1991 সালে আসে হচ্ছে এটার অ্যানিমেশন, এবং সেই বছরের শেষের দিকে তৈরি করা হয় লাইভ অ্যাকশন সিনেমা। তো এর জন্য এই সিনেমাতে তুমি একটা ভিন্ন ধরনের স্বাদ পাবে, এবং এটা মারাত্মক ব্রুটাল একটা সিনেমা। এবং ব্রুটাল বলতে মনে করো, চিন্তা করো আজ থেকে 35 বছর আগে, 34 বছর আগে, মানে আমার জন্মের বছর, ওই সময় যখন এই দৃশ্যগুলো ওই সময় মানুষ দেখেছে তাদের কেমন লেগেছে। এবং আমাকে এই সিনেমা ব্লার করে দিতে হবে বিভিন্ন জায়গায়, তা না হলে মনে করো ইউটিউব ডিলিট করে দিবে আমার ভিডিও, মানে এত ব্রুটাল। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে, এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা আবারও ফেরত আসলাম। তো গল্পের শুরু হয় রিকি নামের একটা ছেলেকে দেখিয়ে, যাকে খুনের অপরাধে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তবে এটা কোনো সাধারণ জেল নয়। সাধারণ জেল হলে তো 10 বছর মানে 10 বছরই, এটা হচ্ছে প্রাইভেট জেল। তো এই সিনেমা তো 1991 সালে তৈরি হয়েছে, কিন্তু সিনেমার প্লট হচ্ছে 2011 সাল, মানে ওই সময় থেকে 20 বছর ভবিষ্যতের কাহিনী আর কি। তখন নাকি দেশের অবস্থা এত খারাপ যে সরকার করেছে কি সকল জেলকে প্রাইভেট করে দিয়েছে। এর মানে আমি যদি একটা জেলখানা নেই, আমার এখানে যত কয়েদি আসবে ওদের দিয়ে আমি যাইছে তাই করবো। আমি মনে করো এখানকার সরকার, আমি মনে করো ওইখানের বস। তো বুঝতেই পারছো প্রাইভেট যখন করে দেওয়া হয়েছে ওই মানুষদের দিয়ে কি করানো হবে। তো সেরকম একটা জেলে যাবে হচ্ছে রিকি। তো আমরা দেখতে পাই কয়েদিতে ঠাসা একটা বাস জেলের চেক পয়েন্ট গুলো পার করে ম্যাক্সিমাম সিকিউরিটি জোনে ঢোকে, এবং একে একে সকল কয়েদিদের জেল অফিসারের সামনে নিজের নাম এবং অপরাধগুলো বলতে হয়। কিন্তু তখনই একজন কয়েদি তেজ দেখাতে শুরু করে, আর তার নাম হচ্ছে রিকি, যাকে খুনের অপরাধে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। এবং সে গার্ডদের আদেশ উপেক্ষা করে সোজা মেটাল ডিটেক্টরের ভেতরে চলে যায়। আর হঠাৎ করে তখন মেটাল ডিটেক্টর শব্দ করতে শুরু করে। তো গার্ডরা তখন ভাবে রিকির কাছে কোনো অস্ত্র রয়েছে, কিন্তু এক্সরেতে যেটা সামনে আসে সেটা দেখে জেলের পুলিশরাও ভয় পেয়ে যায়। অ্যাকচুয়ালি রিকির বুকে 5টা গুলি আটকে রয়েছে। তো গার্ডরা তখন জিজ্ঞাসা করে, তুমি এগুলো বের করাওনি কেন? আর এর উত্তরে রিকি হেসে জবাব দেয়, যেগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, আমি যতদিন বেঁচে আছি এগুলো আমার সাথেই থাকবে। তো এখানে পরিষ্কার আমরা বুঝতে পারি যে রিকি কোনো সাধারণ মানুষ নয়, মানে নর্মাল একটা মানুষ তো ওইভাবে সম্ভব না বেঁচে থাকা। তো রিকি একটা মোটামুটি ছোট লেভেলের সুপার হিউম্যান। তো এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডের নেরেটর জানায় যে এই জেলখানাটি 4টি ব্লকে বিভক্ত, প্রতিটি ব্লকে একজন করে লিডার রয়েছে, সেটা আবার কয়েদিদের মধ্যে থেকে একজন, এবং ওয়ার্ডেন বা এই জেলের যে মালিক সে নিজে এটা বেছে নিয়েছে। এবং ওয়ার্ডেন হচ্ছে এই জেলের সবচেয়ে শক্তিশালী মানুষ। আর তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন, এবং যে ওয়ার্ডেনের অনুপস্থিতিতে বাকি সবকিছু কন্ট্রোল করে। আর এর পরের দৃশ্যে আমরা একজন বৃদ্ধ কয়েদিকে দেখি, যাকে কিছু কয়েদিরা বিরক্ত করছিল, এবং তার হাতে কাঠের যে খেলাটা ছিল সেটা তারা ভেঙে দেয়, যেটা সে তার ছেলের জন্য অনেক পরিশ্রম করে তৈরি করেছিল। তো এখানে কেউ সাহস পেয়ে না তাকে হেল্প করতে, বাকিরা শুধু ভয় চুপচাপ তামাশা দেখছিল, কেউ সাহস করে এগিয়ে আসতে। আর এখানে আমরা আরো জানতে পারি যে এই বৃদ্ধের মূলত কয়েকদিনের মধ্যেই জামিন হওয়ার কথা ছিল, কিন্তু জেলের এই পার্ট বা এই ব্লকের যে ক্যাপ্টেন, তার যে ডান হাত ছিল স্যামুয়েল, সে তাকে হুমকি দেয়, যতদিন না আমি তোকে অনুমতি দিচ্ছি ততদিন এখান থেকে তুই বাইরে যেতে পারবি না। তো এটা শুনে বৃদ্ধ রেগে যায় এবং কাটার স্লাইসার নিয়ে তাকে আক্রমণ করে, কিন্তু স্যামুয়েল তাকে সহজেই ধরে ফেলে এবং সেই স্লাইসার দিয়ে ওই বৃদ্ধের মুখ নৃশংসভাবে কেটে দেয়। ভাই কি ভয়ানক দৃশ্য ভাই, এটা একবারে চিন্তা করো ভাই, ওই সময় কিভাবে দেখাইছে আজ থেকে। জাস্ট চিন্তা করো গাইস যে আজ থেকে 35 বছর আগে এরকম একটা দৃশ্য কেমন লেগেছে তাদের। তো
চিৎকার শুনে আমরা দেখতে পাই গার্ডরা সেখানে পৌঁছে যায়, কিন্তু তারা সাহায্য করার বদলে স্যামুয়েলকে বলে চুপচাপ এখান থেকে চলে যা, বিষয়টা আমরা দেখছি। তো এরপর স্যামুয়েল যখনই এগিয়ে যায় তখনই রিকি করে কি রাস্তা ওকে ল্যাং মারে। তবে রিকি আগে করেছিল কি প্যারেকেলা একটা তক্তা রেখে দিয়েছিল, তো সরাসরি সে প্যারেকেলার তক্তা স্যামুয়েলের মুখের উপর পড়ে এবং স্যামুয়েল বুঝতেই পারছো চিৎকার করে থাকে ব্যথায়, চোখ মুখ তো শেষ। কিন্তু ওর সঙ্গীরা যখন রিকিকে মারতে যায় তখন রিকি মনে করো হ্যারাম দেখে মুইসাম দেখে ভয়ে মনে করো যে ওখান থেকে চলে যায় ডাক্তারের কাছে। তো স্যামুয়েলের প্রাণ বেঁচে গেলেও তার এক চোখ বন্ধ এবং সে রিকিকে মেরে ফেলবে এই পণ করে ফেলে। বাট তখন একটা লোক এসে বলে, বাস আপনার কিছু করার দরকার নেই, আমরা ম্যাড ড্রাগনকে দিয়েই তো এই কাজ করাতে পারি। তো ম্যাড ড্রাগন ছিল এই জেলের অত্যন্ত বিপজ্জনক একজন শক্তিশালী একজন কয়েদি, যার খিদে কখনো কমে না। আর সে এমন মানুষ, তার কাছে যদি কোনো মানুষ থাকে সে মানুষকে খেয়ে ফেলতে পারে, এত ডেঞ্জারাস। এমনকি তাকে কাল কোঠরিতে রাখা হয়েছিল, এর কারণটা হচ্ছে সে ওয়ার্ডেনের যে একটা সুন্দর ঘোড়া ছিল সেটাকে কাঁচাই খেয়ে ফেলেছে। তো পরের দিন আমরা দেখতে পাই স্যামুয়েল করে কি গার্ডদের ঘুষ দিয়ে ম্যাড ড্রাগনকে মুক্ত দেয় এবং ওকে টাস্ক দেয়, রিকিকে যদি মারতে পারিস তোকে আমি অনেক কিছু খাওয়াবো। আর অন্যদিকে আমরা সেই বৃদ্ধ কয়েদিকে দেখি যাকে একজন গার্ড ডেকে পাঠায় এবং জানানো হয় তার জামিন বাতিল করা হয়েছে এবং তাকে আরো 10 বছর সাজা ভোগ করতে হবে। তো এটা শুনে বৃদ্ধ কাঁদতে শুরু করে এবং তাদের কাছে দয়া ভিক্ষা চায়, প্লিজ দয়া করুন, আমি 30 বছর জেল খেটেছি, আমি আমার সন্তানকে দেখতে চাই। কিন্তু কেউ তার উপর দয়া করেনি। আর এখানে লক্ষ্য তখন ওই খেলনাটা মূলত তার ছেলের জন্য নয়, তার নাতির জন্য বানাচ্ছিল। উল্টো যাই হোক এখানে তাকে ক্ষমা তো কেউ করে না, দয়া তো কেউ দেখায় না, মারধর করে এবং চলে যায় যেন ও কোনো মানুষ নয়। তো এই নিষ্ঠুর সিস্টেমের মধ্যে পড়ে ওই বৃদ্ধ লাস্টে যেটা করে সে আত্মহত্যা করে এবং রাতে গার্ডরা যখন দেখে সে রশি দিয়ে ঝুলছে তখন তার লাশ নিচে নামানো হয়। আর এরপর কয়েদির আলোচনা শুরু করে যে কিভাবে সবাইকে এখানে টর্চার করা হয় এবং স্যামুয়েল ওকে বাধ্য করেছে আত্মহত্যা করতে, মানে ব্যক্তিগত আক্রোশে। বুঝতেই পারছো যে সিনেমা মাত্র কয়েক মিনিট, এখনই কি ধরনের ব্রুটাল, কি ধরনের মনে করো যে হৃদয়হীন একটা সিনেমা। তো যাই হোক রিকি তার ছেলে চুপচাপ বসে সব শুনছিল। আর এরপর যখন গার্ডরা লাশটি বাইরে নিয়ে যাচ্ছিল রিকি তাদের সামনে এসে দাঁড়ায় এবং রিকি বলে ও মারা গিয়েছে, অন্তত মৃত্যুর পর ওকে ছেড়ে দাও, মানে হ্যান্ডকাপ পরিয়ে রেখেছিল। তো রিকি করে কি ওই হ্যান্ডকাপটা ছিঁড়ে ফেলে আর তারপর ওই বৃদ্ধের ট্রেনটাও ঠিক করে যেটা সে তার নাতির জন্য বানিয়েছিল, কিন্তু আফসোস সে তার নাতিকে কখনোই দেখতে পাবে না। তো রিকি করে কি নিজের ভেতর রাগকে শান্ত করতে প্রচন্ড ঝড়ের মধ্যে কমফু প্র্যাকটিস করা শুরু করে এবং সে বুঝতে পেরে যায় এখানে যদি সে টিকে থাকতে চায় তাকে প্রতিদিন যুদ্ধ করতে হবে, তা না হলে তার পরিণামও এমন হবে। তো এরপর দিন যখন সকল কয়েদি স্নান করছিল তখন গার্ড সবাইকে বাড়ি যেতে বলে আর রিকি তখন একা। তো কিছুক্ষণ পরেই আসে এখানে ম্যাড ড্রাগন। তো রিকি কিছু বোঝার আগেই ম্যাড ড্রাগন করে কি ওকে জোরে একটা ঘুষি মারে, যার ফলে ও দূরে গিয়ে পড়ে। তো রিকি প্রথমে তো লড়তে চায় না, কিন্তু যখন সে বুঝতে পারে যে আমি যদি ওকে না মারি ও আমাকে মেরে ফেলবে, মানে আমাকে মারার জন্য ওকে পাঠানো হয়েছে, তো এরপর রিকি ম্যাড ড্রাগনকে এমন একটা ঘুষি মারে ওর মুখ দিয়ে নাড়ি ভুড়ি বাইরে বেরিয়ে আসে। চিন্তা করো, মানে এটা আমি দেখাতে পারছি না, ব্লার করে দিতে হচ্ছে। আর এই ভয়ঙ্কর মৃত্যু দেখে স্যামুয়েল তো ভয় পায়, কিন্তু তারপর ভয় আটকে রেখেও আবার রিকিকে মারার চেষ্টা করে, কিন্তু রিকি ওর হাত ধরে ফেলে এবং আঙ্গুলি ভেঙে দেয় এবং নিজের হাতে বিঁধে থাকা পেরেক এমন ভাবে টেনে বের করে যেন ওর কোনো ব্যথা নেই। আর তখনই স্যামুয়েলের চিৎকার শুনে গার্ডরা ভেতরে আসে, কিন্তু স্যামুয়েলকে বাঁচাতে অনেক বেশি দেরি হয়ে যায়। গার্ডরা যখন আসে তখন রিকি করে কি স্যামুয়েলকে একটা পেটে ঘুষি মারে, একবার ওর মনে করে পেট ছিদ্র হয়ে ঝাঁঝরা হয়ে যায়, মুখ দিয়ে বেরিয়ে যায় সবকিছু। মানে এই দৃশ্য দেখে গার্ডদেরও সাহস ছিল না যে রিকির কাছে কিছু করবে, কিন্তু রিকি ইচ্ছে করে কোনো প্রতিবাদ ছাড়া নিজেকে আত্মসমর্পণ করে দেয়। তো গার্ডরা যখন ওকে নিয়ে যাচ্ছিল তখনই যে এই জেলের যে 4টা ব্লক রয়েছে, 4টা সেকশন রয়েছে, তো উত্তর ব্লকের যে ক্যাপ্টেন সে ওদেরকে থামায় এবং সে রিকির শক্তিতে খুব ইমপ্রেসড আর সে চায় রিকি যেন তার গ্যাংয়ে যোগ দেয়, কিন্তু রিকি সেই অফার প্রত্যাখ্যান করে। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, ম্যাড ড্রাগন যে রিকির বুকে প্রথম ঘুষিটা দিয়েছিল সে কারণে রিকির বুকে যে বুলেটগুলো আটকে ছিল সেগুলো আর একটু ভিতরে ঢুকে গিয়েছে, যার কারণে ওর খুব কষ্ট হচ্ছিল। কিন্তু তারপর ওর একটা সুপার পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে ব্যথা সহ্য করা। তো ও করে কি ওর ব্যথার মধ্যে দিক থেকে মনোযোগ সরায় এবং সেটা সহ্য করার চেষ্টা করে। আর এরই মধ্যে ফ্ল্যাশব্যাকে আমরা একটা তরুণীকে দেখতে পাই, আর রিকি তখন হাই স্কুলে পড়তো। তো একদিন ও যখন ওর বাবা মায়ের কবরে যায় সেখানেও দেখে একজন অজানা লোক ওর বাবা মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করছে। তো রিকি তো দেখে বুঝতে পারে চেহারা দেখে যেটা মনে হয় আমার কাকা, যে ছোটবেলায় বিদেশে চাকরিতে গিয়েছিল। তো এখানে একটা বিষয় লক্ষ্য, রিকিতের বংশে কিন্তু একটা জেনেটিক্যাল ব্যাপার রয়েছে, অনেকটা বাকি হানমাদের মতো, ওরা বংশগত সবাই অনেক শক্তিশালী হয়, একটা সুপার পাওয়ার পায়। তো চাচাও জানতো যে রিকির মধ্যে পাওয়ার রয়েছে, তো সে রিকিকে বলে সময় এসেছে তোকে সবকিছু শিখিয়ে যেতে হবে, কারণ তুই আমাদের বংশের শেষ পার্সন, তো আমার দীক্ষা তোকে আমি দিয়ে যাবো। তো রিকি তখন বলে না আমার লাগবে না, আমি এমনি ভালো ফাইট করতে জানি। তো রিকির কাকা তখন বলে দেখা তাহলে। তো রিকি যখন ফাইটিং মুভস দেখাতে যায় তখন কাকা বলে বাইসতে তোমার পাশায় ফেলাই দেবো মাইসতে, আর এই কথা বলে একটা ঘুষি মেরে মনে করো রিকিকে দূরে পাঠিয়ে দেয়। তো তখন রিকি বুঝতে পারে যে রিকি এখনো দুর্বল। তো যাই হোক
এরপর ওর কাকা ওকে শেখায় যে কিভাবে মন এবং শরীরের উপর নিয়ন্ত্রণ পেতে হয়, কারণ তোমার মন আর শরীরের উপর যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে তুমি যখন টয়লেটে যাবে তখন মন কন্ট্রোল করে তোমার টয়লেটটা ক্লিয়ার করতে পারবে, কিন্তু তোমার যদি মন আর শরীরের কন্ট্রোল না থাকে তাহলে মনে করো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। মানে ব্যাপারটা অনেকটা এরকমই। যাই হোক, এরকম মন আর এরকম মন আর শরীর কন্ট্রোল করে রিকি এতটাই শক্তিশালী হয়ে যায় যে সে অনেক বড় বড় পাথর নিজের হাতে ভেঙে ফেলতে পারত। আর তারপর গল্পটা ফিরে আসে বর্তমানে, আর এরপর গল্পটা আবার বর্তমানে ফেরত আসে। আমরা দেখি রিকি সারা রাত ঘুমায়নি, আর সকালে গার্ডরা তাকে উঠিয়ে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেনের অফিসে নিয়ে আসে, যেখানে ওয়ার্ডেনের পুরো টেবিল ভরে খালি খাবার সাজানো ছিল। মানে শালা মানুষ নাকি। তো যাই করে একটা চোখ ছিল নকল, আর হাতে একটা কাটা ছিল, আর এগুলো বড় মেন ওয়ার্ডেনই করেছে। যখন রাগ হয়েছে ওর চক্ষু তাদের নষ্ট করেছে, হাত কেটে দিয়েছে। তো কাটা হাতের জায়গায় সে একটা হুক লাগিয়ে রেখেছে, এই হুক দিয়ে আবার মানুষ মারে, মানুষের দুই চোখের মধ্যে দুইটা হুক ঢুকাই দেয় ভাই। তো যাই হোক, ওয়ার্ডেন তখন গার্ডকে বলে কি তোর রিপোর্ট পড়ে শোনা। তো রিপোর্ট অনুযায়ী রিকি কি খুন করেছে বা কি করেছে সেটা বলবো। আর এখন হলো রিকির কোনো ব্যাকগ্রাউন্ড মানে লাস্ট 2 বছরের কোনো তথ্যই নেই, ওর কোনো পরিবারের বা চেনা জানা লোকও নেই। তবে রিপোর্টে জাস্ট এটা লেখা ছিল যে রিকি খুবই বিপজ্জনক, আর এই কারণে তাকে এই হাই সিকিউরিটি ভয়ঙ্কর খারাপ জেলে পাঠানো হয়েছে। তো যাই হোক, এখানে ওয়ার্ডেন জিজ্ঞাসা করে তুই ওই 2 বছর কোথায় ছিলি, তুই কি করেছিস ওই 2 বছর। কিন্তু হাজারো হুমকির পরে রিকির মুখ খোলানো যায় না। আর তারপরে ওয়ার্ডেন করে কি রিকিকে একটা চিঠি দেখায় যেটা তার জন্য কেউ পাঠিয়েছিল, আর রিকি সেটা নেওয়ার জন্য এগোতেই ওয়ার্ডেন করে কি তার হাতের ধারালো হুক ওকে ঢুকিয়ে দেয় এবং একের পর এক ঘুষি মারতে থাকে। আর ওই চিঠির ভেতরে যে ছবি ছিল নায়িকার, সেটা ছিঁড়ে ফেলে। তো এটা দেখে রিকির এত রাগ হয় যে সে থাপুর মেরে টেবিল 2 টুকরা করে ফেলে। আর ওয়ার্ডেন তখন তো ভয় পেয়ে একবারের মধ্যে দেয় এবং রিকির উপর গুলি চালায়, কিন্তু রিকি সেই গুলিগুলোকে ডস করে দেয়। আর এরপর রিকি চাইলে তো ওয়ার্ডেনকে মারতে পারতো, কিন্তু নামের ওকে একটা ওয়ার্নিং দেয় যে তোর একবারে কিন্তু সাফারে কিরকিরা করে দেবো। তো যাই হোক, ওই রাতে রিকি আবার নিজের সেলে বসে সেই দিনগুলো মনে করতে থাকে যেদিন তার প্রেমিকা মিসের সাথে সে হাসি খুশি জীবনযাপন কাটাতো। এবং এখানে একটা জিনিস দেখো, বর্তমানে যে আমরা জাপানিজ এবং কোরিয়ান নায়ক নায়িকাগুলো দেখি সবগুলাকে আমার কেন জানি আর্টিফিশিয়াল চেহারা মনে হয়, কিন্তু এই যে আগেকার যে সিনেমা দেখো, এই নায়িকাটার চেহারা দেখো কত মিষ্টি, কোনো প্লাস্টিক সার্জারি ছিল না, কোনো তোমার লেজার ট্রিটমেন্ট ছিল না, এখন সার্জারি করে কোনো আসল চেহারাই নাই। তো যাই হোক, রিকি করে কি নিজের বাঁশি বের করে এবং শান্ত মনে বাজাতে শুরু করে, আর এই সুর তাকে তার গার্লফ্রেন্ডের কথা মনে করাতো। বাট তখন একটা গার্ড আসে এবং তাকে ওয়ার্নিং দেয় তুই যদি আরেকটু বাঁশি বাজাস তাহলে এই বাঁশি তোর পেছন দিয়ে দেবো। তবে রিকি কিছু বলে না, কিন্তু এখনো ওই বাঁশির সুর ওর কানে বাজছিল। আর এরপর দিন আমরা দেখি কিছু কয়েদি একটা লোককে ঘিরে ধরে, কারণ তারা জানতে পেরেছিল যে এই হারামজাদাই মূলত গার্ডদের ভেতরে খবর দিত, মানে কয়েদিদের খবর গার্ডদের দিত, এবং ওই বৃদ্ধ যে কয়েদি মারলো তার পেছনেও ওর অবদান ছিল। তো লোকটি তখন প্রাণ ভিক্ষা চায় যে আমি এরকম আর করবো না, কিন্তু ওরা ওকে ছেড়ে দিতে রাজি নয়। এবং এর মধ্যে একজন কাটার করাত নিয়ে ওকে টুকরো টুকরো করতে যাচ্ছিল, বাট ঠিক তখনই এখানে নারুমি চলে আসে। আর নারুমি হচ্ছে এখানকার লিডার, এবং নারুমি বলে নিয়ম অনুযায়ী এখানে আমার অনুমতি ছাড়া কেউ কাউকে মারতে পারবে না। আর অ্যান্ড্রু নামে তখন এক কয়েদি অস্ত্র নিয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় এবং সে বলে স্যামুয়েল নিয়ম ভেঙেছে, ওকে আপনি ছেড়ে দিলেন, আর এই নিয়ম ভেঙেছে, একে আপনি ছেড়ে দিচ্ছেন না কেন? ও গার্ডের কাছে তথ্য পাঠায়, তাহলে নিয়ম রেখে কি লাভ? তবে নারুমির এই কথাটা পছন্দ হয় না যে আমার মুখের উপর দিয়ে কথা বলবে, এটাকে তার অপমান লাগে। আর এই কারণে সে ওই করাত দিয়ে ওই লোকটার মুখে আঘাত করে, একবারে মনে করো সেটা ভেটা করে দেয়। আর ওই দিকে যে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন, যার নাম হচ্ছে সাইক্লোপস মানে এক চোখা, সে দূর থেকে এগুলো দেখছিল আর নারুমির সাথে তার জরুরি কথা ছিল এবং মজা নিচ্ছিল। তবে নারুমির সাথে তার জরুরি কথা রয়েছে, এই কারণে সে অফিসে ডাকে ওকে, আর উল্টো করে কি অ্যান্ড্রুর 2 চোখে মুখে হুক ঢুকিয়ে টেনে নিয়ে যায়, মানে কি বিভৎস দৃশ্য। তো ওয়ার্ডেন তারপর বলে যে রিকির কারণে বাকিদের মধ্যে অনেক সাহস বেড়ে যাচ্ছে, এভাবে চলতে থাকলে তো প্রতিটা ছেলে একটা করে রিকি তৈরি হবে। আমি চাই তুমি ওদেরকে শেষ করে দাও, ওদের একটা শিক্ষা দাও, রিকিকে মেরে ফেলো, বাকিরা ভয়ে আপনা আপনি পিছিয়ে যাবে। তো এরপর নারুমি গ্রাউন্ডে চলে আসে এবং সে অ্যান্ড্রুকে, মানে একটু আগে যাকে মারা হলো, তাকে একটা বিশাল ক্রসের সাথে বেঁধে মরার জন্য ছেড়ে দেয়, যাতে ওর অবস্থা দেখে কি কথা বলার সাহস না পায়। আর এরপর নারুমি রিকিকেও লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ দেয়। তো এখানে রিকি লড়াই করতে রাজি হয়, তবে একটা শর্তে, আগে অ্যান্ড্রুকে ছাড়তে হবে। কিন্তু নারুমির কাছে তো রিকিকে মারার আদেশ রয়েছে, কোনো ডিল করার আদেশ নেই, আর ওর সাথে কি ডিল করবে? তো এই কারণে সে অ্যাটাক করে দেয়। তো লড়াই শুরু হতে রিকির চোখে কাঠের গুঁড়ো ছুঁড়ে মারে, আর এর ফলে রিকির চোখে মনে করো যে একটু রক্তমক্ত সমস্যা হয় এবং সে কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যায়। এবং সুযোগ বুঝে করে কি নারুমি রিকির হাতের রক কেটে দেয়। কিন্তু সকল কয়েদিরা তখন রিকির জন্য চেয়ার করতে শুরু করে, কিন্তু আর রিকি তখন করে কি পানির পাইপলাইন পায় এবং সেটা ভেঙে চোখে পানি দিয়ে নিজের চোখ পরিষ্কার করে, এবং এখন সে ক্লিয়ার দেখতে পাচ্ছিল। তো নারুমি যখন আবার আক্রমণ করতে চায় তখন রিকি ওর মাথায় এত জোরে মারে যে নারুমির চোখ পপকর্নের মতো বেরিয়ে আসতে চায়, মানে রক্তমক্ত বেরিয়ে যায় চোখ দিয়ে। আর তারপর রিকি করে কি নিজের কাটা রকগুলো মনে করো যে হাতে কোনো রকম বেঁধে ঠিক করে নেয়, আর নারুমি এখন হার মেনে নেয় এবং নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তো রিকি যখন ওকে বাঁচাতে চায়, নারুমি তখন আবারও ধোকা দেয় এবং সে করে কি তার যে ইনস্টেটিন সেটা রিকির গলায় ঢুকিয়ে মারার চেষ্টা করে। তো রিকি তখন বলে অনেক হয়েছে, এখন আর না। আর তারপর সে ওকে এমন একটা খুলিতে ঘুষি মারে, খুলি থেতলা ভেতলা করে দেয়। আর তারপর অ্যান্ড্রুকে সে ক্রস থেকে নামায়, বাট ততক্ষণে অ্যান্ড্রু মারা গিয়েছে। তো রিকির এই সাহস পেয়ে সকল কয়েদিরা সাহসী হয়ে ওঠে এবং তারা সবাই মিলে এই জেলারের বিরুদ্ধে, মানে ওয়ার্ডেনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে এবং তারা দল বেঁধে ওয়ার্ডেনকে ধরে ফেলে। কিন্তু ওয়ার্ডেনকে মারার আগেই অন্য ব্লক
ব্লকের ক্যাপ্টেন এসে তাদেরকে থামায় এবং একজন কয়েদির মাথা ফাটিয়ে দেয়। এর এই ভয়ে সবাই রিকির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে এবং তারা চায় রিকি যেন তাদের হয়ে লড়ুক, এই ক্যাপ্টেনকে মারুক। কিন্তু রিকি আর কোনো লড়াই করতে চায় না, এটা ক্লিয়ার ভাবে বলে দেয়, কারণ তার দুঃখ ছিল, তার কারণে অনেক মানুষ অলরেডি মারা গিয়েছে, সে আর রক্ত ছড়াতে চায় না। তো যাই হোক, সে অ্যান্ড্রুর বডির কাঁধে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। আর সাইক্লোপস তখন রিকিকে বলে, শোনো রিকি, তুমি কি নতুন ক্যাপ্টেন হতে চাও? কারণ তোমার ব্লকের ক্যাপ্টেনকে তো তুমি মেরে ফেলেছো। তবে রিকি কোনো জবাব দেয় না এবং মনে মনে বলে, কুত্তার বাচ্চা। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাই নারুমি, মানে যাকে মেরে ফেললো একটু আগে রিকি, তার একটা দত্তক না ছেলে ছিল যার নাম হচ্ছে অ্যালেন। তো সে তার দত্তক বাবার মৃত্যুতে অনেক দুঃখী। আর এরপর সে যখন রিকিকে একটা পাতা দিয়ে সুর বাজাতে শুনে, সে নিজে ওই আওয়াজ বের করার চেষ্টা করে। আর তখন রিকি ওর কাছে আসে এবং সঠিক নিয়ম শেখায় এবং ওর বাবার সাথে যেটা হয়েছে তার জন্য রিকি ক্ষমা চায়। কিন্তু রিকি লক্ষ্য করে যে অ্যালেন অনেকক্ষণ ধরে চুপচাপ। আর ভালো করে যখন লক্ষ্য করে রিকি দেখতে পায় ওর তো জিবি কাটা, মানে জেলের লোকের ওর জিবি কেটে দিয়েছিল। তো এরপর রিকি করে কি ওর বাঁশিটাকে উপহার দেয়, যেটা ও জিপ ছাড়া বাজাতে পারবে। আর এর বদলে অ্যালেন ওকে কিছু পপি পাতা দেয়, মানে ওই যে কোকেন বা হেরোইন পাতা। তো রিকি তখন জিজ্ঞাসা করে, তুমি এগুলো কোথায় পেলে? এগুলো চাষ করা তো বেআইনি। তো এরপর অ্যালেন তার ভাষায় বলে যে জেলের মধ্যে 4 দেওয়ালের পেছনে মাদক চাষ করা হয় গোপনে, যেগুলো বিদেশে পাচার করা হয়। আর দূর থেকে অংশুক নামে একজন ওদের কথা শুনছিল যে রিকি সব জেনে গিয়েছে যে এখানে মাদক চাষ হয় এবং রিকি ওদের জন্য তো অনেক বিপজ্জনক। তো এখন 3 জন ক্যাপ্টেন করে কি মিটিং করে এবং আলোচনা করে যে রিকির ব্যাপারে কি করা যায়। তো অংশুক তখন অ্যালেনকে ডেকে বলে যে রিকি কিন্তু তোমার বাবাকে মেরেছিল, তো এখন সময় এসেছে প্রতিশোধ নেওয়ার। এবং আগুনে ঘি ঢালতে তারা নারুমির চামড়া ছিলা লাশটা ওকে দেখায় এবং বলে, তোমার বাবার এই অবস্থা করেছে রিকি। তো অ্যালেন জানতো রিকিতে এখন নিষ্ঠুর নয়, আর তাছাড়া ওর বাবা নারুমি, পালক বাবা নারুমি, ও একটা খারাপই ছিল। তো যখন মানতে রাজি হয় না যে রিকিকে মারবে, তখন অংশুক করে কি রেগে অ্যালেনকে ব্রুটাল ভাবে মেরে ফেলে এবং ওর লাশটা ময়লার গ্রাউন্ডে ফেলে দেয়। তবে মাথা আলাদা ছিল। তো মাথা ছাড়া লাশ দেখতে কয়েদিদের ভিড় জমে যায়। রিকিও সেখানে আসে এবং লাশের পাশে ওর নিজের বাঁশিটা পড়ে থাকতে দেখে বুঝতে পারে যে এটা আর কেউ না, এটা অ্যালেন, মানে আবার একটা নির্দোষের মৃত্যু হয়েছে। তো এইবার রিকি আর সহ্য করতে পারে না, সে বুঝতে পারে আমি চুপ থাকলে একে একে সব ভালো মানুষগুলো মরবে এবং সে ঠিক করে যে এখানে যারা খারাপ আছে কাউকেই ছাড়বে না। আর একটু পরে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, জেলে হইচই শুরু হয়। তো অংশুক দেখে যে রিকি পুরো ওপিএম, মানে ওই পপি ফার্ম পুড়িয়ে ছাই করে দিয়েছে। মানে বছরের পর বছরের যে তোমার একটা ওরা চাষ করছিল অনেক বছর ধরে, সেটা পুরো এক মুহূর্তে নষ্ট হয়ে গেল। এটা দেখে অংশুক তো রাগে যায় এবং সে রিকির সবচেয়ে উইক পয়েন্ট, আই মিন ডেড পয়েন্ট, যেটা ওর বুক, যে জায়গাটাতে বুলেট রয়েছে, সেখানে অ্যাটাক করে। আর এই জায়গায় অ্যাটাক করলে রিকির মৃত্যু প্রায় নিশ্চিত। তো সে ছটফট করছিল আর বাকি যারা কয়েদি তারা রিকির জন্য কষ্ট পাচ্ছিল কিন্তু সাহস পাচ্ছিল না এগিয়ে যেতে। আর অন্যদিকে সাইক্লোপস, মানে ওই সেকেন্ড ওয়ার্ডেন যখন জানতে পারে যে মেইন ওয়ার্ডেন আসছে, মানে জেলের মালিক, সে তো ভয় পেয়েছে। আর এটা তার জন্য খুবই ভয়ের খবর, কারণ বস আসছে এবং রিকি যে তো হালচাল বাজিয়েছে এটা শুনলে তো সে রেগে যাবে। আর ওইদিকে আমরা দেখি রিকি খুব দ্রুত সেই অ্যাটাক থেকে রিকভার করে, যা দেখে অংশুক অবাক হয়ে যায়। তবে তারপরেও আজকে রাতের মধ্যে রিকির মৃত্যু মোটামুটি নিশ্চিত, সে আর বাঁচতে পারবে না। মানে ওরা রিকিকে মেরে ফেলবে, তো মানে সুস্থ হতে দেবে না। তো এই জন্য রিকির শরীরে তারা সুই ফুটিয়ে রিকির বডিকে ময়দার বস্তার মতো সেলাই করে দেয়। আর কিতামা কোরা করে কি তার কাজ শেষ করে যখন যাবে তখনই অ্যানাউন্স হয় যেসব কয়েদি তাদের সেলে যাবে না তাদেরকে গুলি করা হবে। তো এরপরে গার্ডরা আন্ধাধুন ফায়ারিং করা শুরু করে। তবে তাদের টার্গেট ছিল রিকি, কিন্তু রিকি কোনো রকমে কামরায় এসে পৌঁছায় বা ওকে নিয়ে আসা হয়, মানে এখানে মারার জন্য ওরাকে আরেক ফাঁদ রাখা হয়েছে। তো আমরা দেখতে পাই পুরো কামরায় তখন সিমেন্ট ভরতে শুরু করে। তো রিকির পুরো শরীর তো এমনি তোমার লোহা দিয়ে, কিন্তু রিকি করে কি এখানে যে লোহার গেট ছিল সেটা চিরে বাইরে বের হয়ে আসে এবং সে কিতামার প্রাণও বাঁচায়। আর এদিকে ওয়ার্ডেন তো ওকে জীবিত দেখে হতাশ হয়। তবে রিকির শরীরে সিমেন্ট শুকিয়ে কিন্তু জমাট বেঁধে গিয়েছে, সে পাথরের মূর্তির মতো নিচে পড়ে যায়। তো ওয়ার্ডেন মনে করে যে ও মারা গিয়েছে। তো ওয়ার্ডেন বলে সকল প্রমাণ মুছে ফেলো, কালকে ও মেন ওয়ার্ডেন আসবে, তাকে স্বাগত জানাতে হবে আমার, তারপর আমি দেখে নেব। তো এরপর সকল গার্ড করে কি ওয়ার্ডেনকে স্বাগত জানাতে লাইনে দাঁড়িয়ে পড়ে এবং রোদ্রে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর ওয়ার্ডেনের কোনো খোঁজ খবর ছিল না। এমনকি কিছু গার্ড তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে, সিসি ক্যামেরার লোকজন ঘুমিয়ে পড়ে। আর হঠাৎই তখন একটা গাড়ি আসতে দেখে সবাই এবং সতর্ক হয়ে যায় এবং ওয়ার্ডেনের সাথে তার বদমাশ প্রতিবন্ধী ছেলেও ছিল। আর এখানে একটা কথা বলি, এই যে সিনেমাটা এটা মূলত নর্থ কোরিয়ার ওই সময় যে কিম জং উনের বাবা ছিল তাকে উদ্দেশ্য করে এবং এই যে পাগল ছেলেটা এটাকে কিম জং উনকে বানিয়ে তৈরি করা হয়েছিল, টিটকারি করে আর কি, প্যারোডি করে। তো যাই হোক, ওই প্রতিবন্ধী ছেলে করে কি মানে কার্পেটের উপর এসেই পিছলে পড়ে যায়। আর ওয়ার্ডেন তখন জিজ্ঞাসা করে কোন হালাই কার্পেট বিছিয়েছে, মানে পড়ে গেল ওর ছেলে কিন্তু কার্পেটের দোষ। তো সাইক্লোপস তখন করে কি একটা নির্দোষ কয়েদিকে সামলান এবং বলে ও কার্পেট বিছিয়েছে। তো এটা শুনে মেন ওয়ার্ডেন করে কি বিনা বেচারে সেই কয়েদির চোখ উপড়ে ফেলেতে লাঠি দিয়ে, মানে যেভাবে সেকেন্ড ওয়ার্ডেনকে এরকম করেছিল এক সময়। তো ওয়ার্ডেন তখন সেকেন্ড ওয়ার্ডেনকে জিজ্ঞাসা করে আমার অনুপস্থিতিতে এখানে কি কি হয়েছে। তো সেকেন্ড ওয়ার্ডেন তো ভয়ে কাঁদতে থাকে এবং তাকে আর মিথ্যা বলতে সাহস পায় না, বলে কিছু
কিছু কয়েদি বিদ্রোহ করে তাদেরকে মারতে হয়েছে। ওয়ার্ডেন তখন বলে, হারামজাদা, প্রতি মাসেই কেউ না কেউ মরে, তুই জানিস না যে সারা দেশে এর চেয়ে সস্তা শ্রমিক আমরা আর কোথাও পারবো না, ওদেরকে মরতেও দিবি না, জেল থেকে বেরোতেও দিবি না, ওদেরকে বাঁচিয়ে রাখ যাতে আমাদের ফ্যাক্টরির কাজ চলে। আর আমার পপি ফার্মের কি অবস্থা? তো যখন ওয়ার্ডেন জানতে পারে যে পপি ফার্ম পুড়িয়ে দেওয়া হয়েছে, তার হার্ট অ্যাটাক হয়ে যায়। তো সেকেন্ড ওয়ার্ডেন তখন ওষুধ দিয়ে বাঁচায়, কিন্তু ওয়ার্ডেন তো শান্ত হবে না, সে রিকিকে মারবে। আর অন্যদিকে রিকি তখনও সিমেন্ট আটকে ছিল, কিন্তু ওয়ার্ডেন সামনে আসতেই রিকি করে কি সিমেন্টের লেয়ার ভেঙে তার ঘাড় ধরে ফেলে। তো রিকি তাকে যখন মারতে যাচ্ছিল তখনই কিতামা করে ওকে লাথি মারে যাতে রিকি দূরে গিয়ে পড়ে আর কি। আর এরপর করে রিকির হাতটা জেলের শিক দিয়ে বেঁধে দেয় এবং অনেক মারধর করে, এবং কিতামা রিকির মাথায় এত জোরে শিকের মধ্যে দেয় যে তার মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে। তো রিকি এক পর্যায়ে যখন মারাই যাবে তখনই করে কি পাল্টা আক্রমণ করে, আর এর ফলে কিতামার চোয়ালে এমন একটা ঘুষি মারে তার চোয়াল তরমুজের মতো ফেটে যায়। আর কিতামাকে হারতে দেখে তখন ওয়ার্ডেন করে কি একটা বাটন প্রেস করে, যার ফলে ছাদ নিচে নামতে শুরু করে, মানে এটা হাইড্রোলিক প্রেস ছিল। তো হাইড্রোলিক প্রেস যে রিকি থামাবে অত শক্তি তোর শরীরে ছিল না। তার উপর ওয়ার্ডেন করে কি রিকিকে স্টান গান দিয়ে 1 লক্ষ ভোল্টের শক দেয়, এবং রিকিকে মারার চক্করে তারা ভুলে গিয়েছিল যে ভেতরে তো কিতামাও রয়েছে। তো কিতামা যখন দেখতে পায় যে ওর সাথে একটা বিশ্বাসঘাতকতা হচ্ছে, তো কিতামা তখন রিকিকে সাহায্য করে এবং রিকিকে বলে যে আমি দেখছি তুমি বাঁচো। তো রিকি তো বেঁচে যায়, কিন্তু কিতামা ওই হাইড্রোলিক প্রেসের নিচে পড়ে মারা যায়। আর এরপর রিকি করে কি ওয়ার্ডেনকে যখন মারতে সামনে যায় তখন সে আরেকটা বাটন প্রেস করে, আর এর ফলে যেটা হয় নিচ থেকে ফ্লোর চলে যায়, রিকি গর্তে পড়ে যায়। আর তারপর রিকিকে সেকলে বেঁধে সকল কয়েদিদের সামনে আনা হয়। তো ওয়ার্ডেন তাদেরকে অর্ডার দেয় সবাই মিলে রিকিকে চাপা দাও, কিন্তু কিছু কয়েদি সাহস করে তখন বিদ্রোহ করে যে আমরা রিকির পক্ষে, কিন্তু ওয়ার্ডেন তাদেরকে গুলি করে মেরে ফেলে। আর এর ফলে বাকিরা করে কি রিকিকে জীবিত কবর দিতে থাকে। তো যাই হোক, ওয়ার্ডেন এখানে বলে ঠিক আছে, তোমরা যেহেতু রিকিকে দেখতেই চাও, বাঁচাতেই চাও, আমি একটা ফেভার দিচ্ছি, আমরা রিকিকে 7 দিনের জন্য কবর দিয়ে রাখবো বা পুঁতে রাখবো, 7 দিন পরে বাইরে বের করবো, যদি রিকি তখনও বেঁচে থাকে তাহলে ওর সকল অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। তবে এটা ছিল লোক দেখানো, কারণ তারা জানতো জল আর খাবার ছাড়া 7 দিন কেউ বাঁচবে না। তবে তারপরেও শ্বাস নেওয়ার জন্য একটা বাঁশ রাখা হয়, মানে এইভাবেই বাঁশ দেওয়া হয় আর কি। তো সকল কয়েদিরা ভাবছিল রিকি মারা যাবে, বাট তখনই মাটির নিচ থেকে রিকির বাঁশির সুর শোনা যায়, মানে রিকি বেঁচে রয়েছে। আর এটা দেখে সকল কয়েদিরা নাচতে শুরু করে খুশিতে। আর তখন আমরা দেখতে পাই একটা কুকুর ছিল আশেপাশে, তো অং করে কি সেই কুকুরটাকে মারে এবং লিভার করে কি পাইপের মধ্যে ঢুকিয়ে দেয় যাতে রিকি অক্সিজেন না নিতে পারে। আর তারপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা রিকির গার্লফ্রেন্ড মিসাইকে দেখি। তো একদিন যখন মিসাই লাইব্রেরি থেকে ফিরছিল তখন কিছু লোক এসে দেখতে পায় যারা মাদক নিচ্ছে। তো তখনও করে কি পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে ধরে ফেলে এবং একটা হোটেলে নিয়ে যায় এবং ওকে ধর্ষণ করে যখন মেরে ফেলবে তার আগেই মিসাইয়ের জ্ঞান ফিরে আসে, মানে ওকে আর কি মনে করে ওষুধ খাইয়ে রেপ করবে আর কি। এবং ও করে কি সেখান থেকে পালায়, এবং যখনও বুঝতে পারে আর পালানোর জায়গায় নেই, ও করে কি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে নিজের সম্ভ্রম বাঁচায়। তো রিকি যখন এই ব্যাপারে জানতে পারে ও করে কি রাগে সেই ড্রাগ ডিলারের কাছে যায়, আর রিকিকে দেখে সে করে কি ভয়ে অনেকগুলো গুলি চালায়, কিন্তু রিকি সবকিছু সহ্য করে সামনে এগিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। তো এই অপরাধে মূলত রিকির 10 বছরের সাজা হয়েছিল। তো যাই হোক, 7 দিন পূর্ণ হয়ে গিয়েছে, এখন সময় রিকির লাশ বের করা, ওর বডি বের করা, এবং একটা জেসিবি মেশিনের সাহায্যে ওয়ার্ডেন মাটি খুঁড়ে এবং রিকিকে বাইরে বের করে আনে। আর তারপর যখন নারী চেক করা হয় দেখা যায় ওর শ্বাস এখনো চলছে, মানে বেঁচে রয়েছে, এবং ওয়ার্ডেন বুঝতে পারে এটা তো কোনো সাধারণ মানুষ নয়, সুপার হিউম্যান। তো সে ভাবে যে ওর সাথে বন্ধুত্ব করাই লাভ হবে, ওকে পুরো জেলের হেড বানিয়ে দেবে। তো যাই হোক, এরপর ওকে আবারও জেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। আর তারপর ওয়ার্ডেন যখন ওর রিপোর্ট পড়ে তখন সে দেখে যে রিকির ব্যাপারে কোনো তথ্যই নেই। আর এই কারণে সে রিকিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছ? সরাসরি বলো, তা না হলে এই লোকগুলো কিন্তু তোমাকে মেরে ফেলবে। তবে রিকি অনেক টর্চারের পরও কিছুই বলে না। আর ইয়োমি নামে যে ক্যাপ্টেন ছিল সে বুঝতে পারে রিকি তো এইভাবে মুখ খুলবে না, আর এই জন্য কিছু কাঁচের টুকরোর মুখে ঢুকিয়ে দিয়ে তারপর ইচ্ছে মতো মারতে থাকে, এবং ওই ব্লেড রিকির মুখ ছিঁড়ে বেরিয়ে যায় এবং পুরো মুখ রক্তে লাল হয়ে যায়। তবে তারপর রিকি শেষ পর্যন্ত মনে করো হ্যাডামে। তো এরপর তারা করে রিকি ওকে সেলে রেখে দেয় এবং সে খিদে এবং তেষ্টায় ছটফট করছিল। কিন্তু ওই রাতে একটা কয়েদি লুকিয়ে ওর জন্য খাবার নিয়ে আসে, আর ওই খাবার খেয়ে রিকি কিছুটা শক্তি পায়। কিন্তু এমনটা করতে গিয়ে জেলের একটা কয়েদি ওকে দেখে ফেলে, মানে যে কয়েদি গার্ডদের তথ্য দেয়, এবং গার্ডদেরও বলে দেয়। আর তারপর ওই সেকেন্ড যে তোমার ওয়ার্ডেন, সে ওই কয়েদের সেলে যায় এবং ওকে টেনে হিস্ট্রে মানে হুক দিয়ে রিকির কাছে নিয়ে আসে। এবং অনেকবার ডাক দেওয়ার পরেও রিকি যখন দরজা খোলে না তখন সে করে কি গার্ড নিয়ে ভেতরে আসে, আর রিকি তো ওপরে ছিল মানে সিলিং এ। তো রিকি যখন দেখতে পায় যে সেই গার্ডকে মেরে ফেলা হয়েছে যে ওকে খাবার দিয়েছিল, রিকি তখন অনেক রেগে যায় এবং গার্ডদের তো মারেই, এবং তারপর সেকেন্ড ওয়ার্ডেনকে যখন মারবে ও তখন পালায়, কিন্তু বাকি কয়েদির ওকে ধাওয়া করে এবং ওকে ধরে ইচ্ছা মতো মারতে থাকে। তো শীঘ্রই গার্ড এবং কয়েদিদের মধ্যে সেই লেভেলের মারামারি হয়, পুরো জেলে মনে করে কেওয়াস বেজে যায়। আর অন্যদিকে ওয়ার্ডেন তো সব জানতো না, আর সে জেলের রান্নাঘর ইন্সপেকশন করছিল। তো
তো ইন্সপেকশনের সময় একটা কয়েদি ওর ছেলের ব্যাপারে এরকম একটা কথা বলে, হ্যাঁ প্রতিবন্ধী ছেলে, কিন্তু ওই যে তোমার মেন ওয়ার্ডেন তার কানের পাওয়ার ছিল একটা সুপার হিউম্যানের মতো, তো সে এটা শুনতে পায়। আর এর ফলে সে যেটা করে ওর দুটো হাত ওই যে মাংস বানানোর কিমা মেশিনে দিয়ে দেবে এবং সে হাত শেষ। বাট তখনই এখানে রিকি চলে আসে আর ওয়ার্ডেন তখন ওর উপর একটা বিশেষ ধরনের গুলি চালায় যেটা শরীরের ভেতরে গিয়ে ফাটবে। তো রিকি তখন করে কি ওই সেকেন্ড যে ওয়ার্ডেন রয়েছে তাকে সামনে দেয় আর ওই গুলিটা তার ভেতরে যায় এবং তারপর সে ফেটে যায়। চিন্তা করো। এবং আস্তে আস্তে ফাইটার ইন্টেন্স হয়ে যায়। রিকি একাই সকল মোকাবেলা করে, মানে বাকি যে ক্যাপ্টেন রয়েছে তাদের সাথে, এবং ও একের পর এক প্রাণঘাতী হামলা করে, কিন্তু রিকি ওর পা ভেঙে দেয়। আর দ্বিতীয় ক্যাপ্টেন এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়, পালানোর চেষ্টা করে, কিন্তু এটা দেখে ওয়ার্ডেন রেগে যায় এবং নিজে ওকে মেরে ফেলে। আর তারপর ওয়ার্ডেন এবং রিকি মুখোমুখি ছিল। তো ওয়ার্ডেন তখন গার্ডদের বলে আমার ছেলেকে এখান থেকে নিয়ে যা। আর সে যেতেই রিকি করে কি ওকে একটা ঘুষি মেরে নিচে ফেলে দেয়। কিন্তু আমরা দেখতে পাই ওয়ার্ডেনের কিছুই হয়নি। কেন কিছু হয়নি? ওয়ার্ডেনও কি একটা সুপার হিউম্যান? অ্যাকচুয়ালি ওয়ার্ডেন সুপার হিউম্যান না হলেও সে একটা মনস্টার, মানে তাদের জেনেটিক্যালও কিছু রয়েছে। সে একটা মনস্টার ট্রান্সফর্ম হয় এবং তার কাছে সুপার পাওয়ার রয়েছে, কিন্তু ওই সুপার পাওয়ার ব্যবহার করতে হলে তাকে এই ভয়াবহ রূপে আসতে হবে, মানে এটা হালকের একটা ভার্সন বলতে পারো। তো রিকি তাকে এমন ঘুষি মারে যে সোজা তার পেটের মধ্যে দিয়ে চলে যায়। তারপরেও কিচ্ছু হয় না ওয়ার্ডেনের, কিন্তু মার খেয়ে রিকির অবস্থা খারাপ হয়ে যায়। আর তখনই রিকির তার কাকার বলে একটা কথা মনে পড়ে যে যত শক্তিশালী মনস্টার, মানুষ, ডেমন যাই হোক, তাদের একটা দুর্বল পয়েন্ট রয়েছে, সেই দুর্বল পয়েন্ট খোঁজে এবং সেখানে আঘাত করো। তো এখানে রিকি বুঝতে পারে ওকে আমি যেভাবেই মারি, ছুরি মারি, গুলি মারি, ও মরবে না, ওর দেহটাই টুকরো টুকরো করতে হবে। তো এই কারণে করে ওখানে যে মিট গ্রাইন্ডারটা রয়েছে যেটার মধ্যে আস্ত একটা গরু দেবে, একবারে মনে করো গরুর বাটা বানিয়ে দেবে, ওরকম একটা কিছু। তো ওয়ার্ডেনকে সে তোলে এবং গ্রাইন্ডারে ফেলে দেয় এবং শরীর টুকরো টুকরো করে দেয়। তবে তারপর সে তো হার মানতে রাজি নয়, সে রিকিকেও সাথে ওই গ্রাইন্ডারে নেওয়ার চেষ্টা করে, কিন্তু রিকি তো আটকে থাকে এবং দেখতে দেখতে পুরো জায়গাটা রক্তে লাল হয়ে যায়। আমি বলবো এডিটরকে রক্তমক্ত তোমরা ভাই ব্লার করে দিও, নাহলে কিন্তু ভিডিওটা বাদ। তো যাই হোক, রিকি এখানে পুরো তার শক্তি কাজে লাগিয়ে ওয়ার্ডেনকে ভেতরে ঠেলে দেয় এবং লাস্টে দেখা যায় ওই মেশিনটা ওয়ার্ডেনের পুরো শরীরকে একবারে কিমা বানিয়ে দেয়, লাস্ট খালি মাথাটাই বেঁচে থাকে। আর তারপর মাথা নিয়ে বাইরে আসে, আর বাইরে তখনও গার্ড এবং কয়েদিদের মধ্যে লড়াই চলছিল। তো রিকি তাদের কাছে এসে বলে, এই হালার পুতেরা, তোরা কার জন্য লড়াই করছিস? তোদের বাপ, তোদের ওয়ার্ডেন, এই দেখ ওকে আমি সাফারি কিরকিরা করে দিয়েছি, এই যে ওর মাথা। তোরা এখন সবাই স্বাধীন, দেশ স্বাধীন, আর এই জেলে কারো থাকার দরকার নাই, ল সবাই যাই বাংলাদেশে, কক্সবাজার। তো এই কথা বলে রিকি করে কি জেলের দেয়াল ভেঙে দেয় এবং সকল কয়েদিরা বাইরে চলে আসে। আর এর সাথে এই সিনেমার কাহিনী শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো এটা একটা ফিকশনাল কাহিনী, এবং যেহেতু অ্যানিমে আর যেহেতু জাপানিজ অ্যানিমের লাইভ অ্যাকশন, তো নায়ক একটু অবার পাওয়ার থাকবে, বস হবে, কিছু থাকবে, এটা খুবই স্বাভাবিক। তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে কোনো একটা লাইভ অ্যাকশন, ওটা নতুন হোক পুরনো হোক, বেস্ট একটা লাইভ অ্যাকশন সিনেমার যদি রেফারেন্স থাকে তোমরা কমেন্টে দিতে পারো, আমি সেটা এক্সপ্লেন করার চেষ্টা করবো। আর খুব শীঘ্রই র্যান্ডম অ্যানিমেশনে আমি আবার অ্যানিমে স্টার্ট করবো, খুবই নতুন একটা অ্যানিমে, খুবই হাইপার একটা অ্যানিমে আমরা এক্সপ্লেন করবো। তো রেডি থেকো। আল্লাহ হাফেজ, বাই।